এটা যে সহজে থামবে না বোঝাই যাচ্ছিল। এটা এই ঘটনা ঘটতে থাকবে এবং এটা আরো কিছুদিন চলবে, এবং যতক্ষণ না ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হবে, এটা এখন জেনোসাইডের পর্যায়ে চলে যাচ্ছে। মানুষকে দগ্ধ করা, পুড়িয়ে মারা, এটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, আইন অনুযায়ী এটা সম্পূর্ণ বেআইনি একটা কাজ। এটা কোনোভাবেই কিন্তু এটা কোনো প্রেক্ষিতেই কিন্তু এটা মানবিক নয়। এবং ঠিক যেমন ভাবে আমরা দেখেছি অতীতে ইহুদিদের পুড়িয়ে মারা হচ্ছিল বা অন্যান্য যেভাবে হত্যালীলা চলেছে পৃথিবীর ইতিহাসে, একই পদ্ধতিতে মানুষকে মারা হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয়ে থাকে বাংলাদেশ, যারা গণতন্ত্রের কথা বলছে, যেখানে প্রধানমন্ত্রী চলে এসছেন অন্য দেশে, তারপরেও কেন ঘটনা স্থিতাবস্থাপনে বজায় থাকছে না, সেটা কিন্তু আন্তর্জাতিক সংগঠনের ইন্টারভেনশন করাটা অত্যন্ত জরুরি। নইলে আরো প্রাণঘাতী এবং আরো মানুষের প্রাণ কিন্তু যাবে। খালি চীন কেন, আরো অনেক ওয়েস্টার্ন নেশনের এখানে মদত থাকতে পারে। অনেকে তো চাইনি বাংলাদেশে ইলেকশন হোক এবং হাসিনা থাকুক, এবং সেই মদত তো আছে। এবং ভারতকে শিক্ষা দেওয়ার জন্য তারা এ ধরনের কাজ করার চেষ্টা করছে। যে জাতির জন্ম হয়েছিল ভাষার উপর দিয়ে, রাষ্ট্রের জন্ম হয়েছিল ভাষার উপর দিয়ে, তারা নিজেরা সেই ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছে। এবং এটা সার্বিকভাবে আগামী প্রজন্মের কাছে খুব একটা সুখকর কোনো বার্তা যাবে বলে আমার মনে হচ্ছে। কিন্তু এইভাবে পদত্যাগ করার পর, দেশ ছেড়ে চলে আসার পর, মুজিবের ওপর যে আক্রমণ, যার জন্য বাংলাদেশকে সবাই চেনে, পৃথিবী চেনে এবং বাংলা ভাষাটাকেও জানে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেখানে বাংলা ভাষা আমরা অহংকার করি বাংলাদেশের জন্য, সেই সার্বিক যে জায়গাটা, সেটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বাংলাদেশের যে জন্ম, সেখানে ভারতবর্ষের অবস্থান খুব জরুরি। সেখানে অবশ্যই তিনি ভারতের পক্ষে থাকবেন, এটা ধরে নেওয়া যেতে পারে। তার মানে এই নয় বাংলাদেশের সার্বিক মানুষকে ভারত বিরোধী স্লোগান দিতে হবে। ভারত বাংলাদেশের কি ক্ষতি করেছে? তারা কোটা বিরোধী আন্দোলন করতেই পারে সেখানে, কিন্তু সেই স্লোগানে ভারত বিরোধী কথা উঠবে কেন? সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। সঙ্গে যেভাবে হত্যালীলা চালানো হচ্ছে, আওয়ামী লীগের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, শিল্পীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। মুজিব চেয়েছিলেন একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে, যে বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের একটি দেশ, হৃদয়ের কাছাকাছি একটি দেশ, সে দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকুন, এইটা আবেদন। এবং ভারতবর্ষ চিরকাল পাশে থাকবে। নমস্কার ইমনদা, কিরকম দেখছেন বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে? খুব একটা ভালো কিছু তো দেখা যাচ্ছে না, কেননা চোখের সামনে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে। যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, যেটা ভাবা হয়েছিল যে একটা ছাত্র আন্দোলন, এখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের ইতিহাসের ক্ষয় হচ্ছে। বাংলাদেশের দীর্ঘদিন 71 সাল থেকে যে ইতিহাস তারা তৈরি করেছিল পৃথিবীর প্রেক্ষাপটে বাংলা ভাষাভাষী মানুষের জন্য, তার অবক্ষয় হচ্ছে। এবং আমার মনে হয় এটা মর্মান্তিক দৃশ্য একটার পর একটা আমাদের চোখের সামনে আসছে, যেটা যে কোনো সভ্য দেশের পক্ষে কখনোই শুভকর নয়। আচ্ছা, আপনার কি মনে হয় এর মধ্যে পেছনে বিদেশি শক্তির মদত আছে? কারণ অনেকে বলছেন যে চীন বোধহয় আইএসআইকে দিয়ে একটা আনরেস্ট তৈরি করতে চাইছিল অনেক দিন থেকে বাংলাদেশের মধ্যে, কারণ যাতে আমাদেরকে প্রায় ঘিরে ফেলেছে, মানে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তো হয়ে গেছে, বাংলাদেশটা ঘিরলেই হয়ে যায় কমপ্লিট। আপনার কি সেটা মনে হচ্ছে? খালি চীন কেন, আরো অনেক ওয়েস্টার্ন নেশনের এখানে মদত থাকতে পারে। অনেকে তো চাইনি বাংলাদেশে ইলেকশন হোক এবং হাসিনা থাকুক, এবং সেই মদত তো আছে। এবং ভারতকে শিক্ষা দেওয়ার জন্য তারা এ ধরনের কাজ করার চেষ্টা করছে। সুতরাং দুর্ভাগ্যজনক এটা, যে জাতির জন্ম হয়েছিল ভাষার উপর দিয়ে, রাষ্ট্রের জন্ম হয়েছিল ভাষার উপর দিয়ে, তারা নিজেরা সেই ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছে। এবং এটা সার্বিকভাবে আগামী প্রজন্মের কাছে খুব একটা সুখকর কোনো বার্তা যাবে বলে আমার মনে হচ্ছে না। 1971 সালে ভারত ছাড়া তো রাশিয়া ভারতের অ্যালাই ছিল বলে তাই সমর্থন করেছিল। সেটা তো পৃথিবীর কোনো দেশ, এমনকি কোনো মুসলিম দেশও বাংলাদেশকে সমর্থন করেনি স্বাধীনতা যুদ্ধে। কিন্তু বাংলাদেশের মধ্যে হঠাৎ করে এই মৌলবাদী উত্থানটা কি করে হলো, এত চেতনা, স্বাধীনতা চেতনা সত্ত্বেও? দেখুন, আমি প্রাথমিকভাবে বলবো হয়তো শেখ হাসিনার কোনো জায়গায় ফেলিওর আছে, এবং তার আরও অনেক সন্তর্পণে যে ডেসপারিটিটা হচ্ছে, তিনি 15 বছর ধরে শাসন করছে, তার বোঝা উচিত ছিল। তার তৎসত্ত্বেও এটাও মনে করি যেভাবে মৃত্যুর দ্বিধা হয়েছে প্রাথমিকভাবে, সেটা কখনোই একজন শিক্ষক হিসেবে আমার পক্ষে মানা সম্ভব নয়। কিন্তু একই সঙ্গে এটা বোঝা যাচ্ছিল এটা ছাত্র আন্দোলন নেই,
এবং ছাত্রদের সামনে রেখে যেভাবে তাণ্ডব লীলা চালানো হয়েছে, যেটা আন্তর্জাতিক হাত আছে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য, ভারত বিরোধী স্লোগান উঠেছে, আমার কখনোই মনে হয়নি যেটা খুব সাধারণ ছাত্র সেন্টিমেন্টটাকে নাড়া দিয়ে এরা কিন্তু একটা বৃহত্তর দেশের বা জাতির ক্ষতি করে দিল। আচ্ছা, হাসিনার ওপর রাগ আছে, এটা থাকতেই পারে, শাসকের ওপর রাগ থাকেই সাধারণ মানুষের, বেশিরভাগ ক্ষেত্রেই তাই। কিন্তু জাতির যে জনক বঙ্গবন্ধু, তার মূর্তি ভাঙা হচ্ছে, তার মিউজিয়ামকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার ধানমন্ডির যে বাড়ি সেই বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হলো। হাসিনা চলে আসার পরেও এই ঘটনাগুলো কেন ঘটছে বলে মনে হয়? এই ঘটনাগুলো ঘটছে কেননা সেখানে কনস্টিটিউশন কাজ করছে না এবং সিভিল রুল তো আর নেই। এবং এটা বোঝাই যাচ্ছিল যে যদি কখনো ওরকমভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে, যেই প্রধানমন্ত্রী হোক, তার একটা সম্মান থাকে। এবং হাসিনা গণতান্ত্রিক পদ্ধতিতে স্টেপ ডাউন করতেই পারতেন, তাকে দেশ ছাড়তে হবে কেন? আমাদের দেশে বহুবার সরকারের পতন হয়েছে, গণতান্ত্রিক দেশে সরকারের পতন ঘটতে পারে, রি-ইলেকশনে দাবি জানানো যেতে পারে, কিন্তু এইভাবে পদত্যাগ করার পর, দেশ ছেড়ে চলে আসার পর মুজিবের ওপর যে আক্রমণ, যার জন্য বাংলাদেশকে সবাই চেনে, পৃথিবী চেনে এবং বাংলা ভাষাটাকেও জানে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেখানে বাংলা ভাষা আমরা অহংকার করি বাংলাদেশের জন্য 21শে ফেব্রুয়ারি, এবং বহু মানুষের যেখানে সংযোগস্থল, যেখানে অনেক মানুষের যোগাযোগ, সেই সার্বিক যে জায়গাটা সেটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে হাসিনার যে ভারত প্রীতিটা ছিল, অর্থাৎ শেখ মুজিবের সময় থেকে, সেই ভারত প্রীতির জন্য এই ঘটনাটা ঘটলো? হাসিনার উপর এত রাগ তৈরি হলো মৌলবাদীদের? দেখুন, ভারত প্রীতি বাংলাদেশের জন্মসূত্র থেকে ভারতবর্ষ, তো স্বাভাবিকভাবে তার বাবা ছিলেন ভারত বন্ধু এবং বাংলাদেশের যে জন্ম, সেখানে ভারতবর্ষের অবস্থান খুব জরুরি। সেখানে অবশ্যই তিনি ভারতের পক্ষে থাকবেন, এটা ধরে নেওয়া যেতে পারে। তার মানে এই নয় বাংলাদেশের সার্বিক মানুষকে ভারত বিরোধী স্লোগান দিতে হবে। ভারত বাংলাদেশের কি ক্ষতি করেছে? তারা কোটা বিরোধী আন্দোলন করতেই পারে সেখানে, কিন্তু সেই স্লোগানে ভারত বিরোধী কথা উঠবে কেন? সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এই যে যারা বিপ্লব করছে, ওখানে বলছে আরব বসন্তের মতো একটা বিপ্লব আসছে, তাতে সংখ্যালঘুদের বাড়িঘর কেন লুট হবে? কেন কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের নেতাকে মেরে দেওয়া হবে? এবং কেনই বা তারপর তাদের ছবিগুলোকে দিয়ে, মন্দিরের ছবি, প্রোটেক্ট করা ছবি দিয়ে তারা বলবে এই তো আমরা প্রোটেক্ট করছি সংখ্যালঘুদের? মানে এটা কেমন বিপ্লব হচ্ছে, যেখানে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করা ছবি দিয়ে প্রমাণ করতে হচ্ছে বিপ্লব হলো? দেখুন, সংখ্যালঘু শব্দটা, যে যেখানেই সংখ্যালঘু থাকেন, ওখানে যদি হিন্দুরা হয়, এখানে মুসলমানরা, তাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। মানে সার্বিকভাবে যারা শিক্ষিত সমাজ, তাদের কোনো রকম প্রাণঘাতী মেনে নেওয়া যায় না। তারা তো খালি প্রোটেক্ট, সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সেই তথ্য যেমন তারা দিতে পারে, ঠিক তেমনি একই সঙ্গে যেভাবে হত্যালীলা চালানো হচ্ছে, আওয়ামী লীগের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, শিল্পীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। মুজিব চেয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে। মুজিবের অবদান দক্ষিণ এশিয়ায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সার্বিকভাবে সারা পৃথিবীতে। কিন্তু বাংলাদেশ একটিমাত্র দেশ যেটা ভাষার উপর গড়ে উঠেছিল। আজকে যারা ভাতৃহন্তা ছিল, নিজের ভাইকে যারা মেরেছিল, সেই পরিস্থিতি বাংলাদেশের মানুষ ফিরিয়ে নিশ্চয়ই আনতে চাইবেন না। এটা আমাদের অনুরোধ যে বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের একটি দেশ, হৃদয়ের কাছাকাছি একটি দেশ, সে দেশের মানুষ ভালোভাবে বেঁচে থাকুন, এইটা আবেদন। এবং ভারতবর্ষ চিরকাল পাশে থাকবে। এবং যে পরিস্থিতিতে যাচ্ছে, এটা যদি আরো অবনতি ঘটে, তাহলে কিন্তু আবার তারা নিজেদের ভাইকে নিজেরাই মারার জায়গায় চলে এসেছে। সুতরাং এটা যে সহজে থামবে না বোঝাই যাচ্ছে। এটা এই ঘটনা ঘটতে থাকবে এবং এটা আরো কিছুদিন চলবে। এবং যতক্ষণ না ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হবে, এটা এখন জেনোসাইডের পর্যায়ে চলে যাচ্ছে। মানুষকে দগ্ধ করা, পুড়িয়ে মারা, এটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, আইন অনুযায়ী এটা সম্পূর্ণ বেআইনি একটা কাজ। এটা কোনোভাবেই কিন্তু, এটা কোনো প্রেক্ষিতেই কিন্তু এটা মানবিক নয়। এবং ঠিক যেমন ভাবে আমরা দেখেছি অতীতে ইহুদিদের পুড়িয়ে মারা হচ্ছিল, বা অন্যান্য যেভাবে হত্যালীলা চলেছে পৃথিবীর ইতিহাসে, একই পদ্ধতিতে মানুষকে মারা হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যদি হয়ে থাকে বাংলাদেশ, যারা গণতন্ত্রের কথা বলছে, যেখানে প্রধানমন্ত্রী চলে এসছেন অন্য দেশে, তারপরেও কেন ঘটনা স্থিতাবস্থা বজায় থাকছে না, সেটা কিন্তু আন্তর্জাতিক সংগঠনের
ইন্টারভেনশন করাটা অত্যন্ত জরুরি, নইলে আরো প্রাণঘাতী এবং আরো মানুষের প্রাণ কিন্তু যাবে। শেষ প্রশ্ন, ৭৫ সালে মুজিবুর রহমানকে যারা খুন করলো, সেই স্বাধীনতা বিরোধী শক্তি কি এখন খুব শক্তিশালী হয়ে উঠেছে, যার ফলে এই ঘটনাটা করতে সুবিধা হলো? দেখুন, এখানে ভারত অর্থনীতিও তো একটা বড় ব্যাপার। হাসিনার বোঝা উচিত ছিল যে সমস্যাগুলো কোথায়, এটা উনি বুঝতে পারেন। আমি কখনোই সমর্থন করবো না ছাত্রের ওপর গুলি চালানো, কিন্তু তৎসত্ত্বেও যারা আন্দোলন করেছিল তারা এরকম করে মানুষ পুড়িয়ে মারবে, সেটা তো সমর্থন করা যায় না। হাসিনার আমলে তো বাংলাদেশ অনেকগুলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের থেকে অনেক ভালো অবস্থায় ভালো পৌঁছেছে। জায়গায় ছিল, পদ্মা সেতু হয়েছে, পোর্ট কানেক্টিভিটি হয়েছে, ভারতের সাথে সুসম্পর্ক হয়েছে। বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে চিকিৎসার জন্য আসেন, তারা পড়াশোনার জন্য আসেন, সবটা ঠিকই ছিল। তার ভারত বিরোধিতা হবার কি কারণ ছিল আমি জানি না। এতগুলো বাসে এতগুলো মানুষ যাতায়াত করতো, সেটা বিরোধিতার জন্য নয়। ট্রেনগুলো চলতো, বাসগুলো চলতো, এত মানুষ চিকিৎসার জন্য আসতো, বহু ভারতীয় ওখানে ডাক্তারি পড়তে যেতেন। তাহলে এগুলো তো অবান্তর নয়, এগুলো বাস্তব। তারপরেও কেন ভারত বিরোধিতা, সেটা আমার জানা নেই। এই মুহূর্তে ভারতের পক্ষে কি খুব বিপজ্জনক মনে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? ভারতের পক্ষে নিশ্চয়ই বিপজ্জনক, তবে আশা করব মানুষ শান্ত থাকুন। ভারতবর্ষের মানুষ যথেষ্ট শান্ত আছেন। আশা করি ধীরে ধীরে ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হবে এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যা কোড আছে সেই অনুযায়ী সেখানে শান্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া চালানো হবে। অনেক ধন্যবাদ।